প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনূস সরকার যে কারণে বৈধ নয়, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আলাপটি আবার নতুন করে উদয় হচ্ছে। ইউনূস সরকার গঠিত হবার পরপর উদয় হয়েছিল, কিন্তু আবার এটি নতুন করে উদয় হবার সঙ্গত কারণ আছে বিধায় আমিও এই বিষয়টি নিয়ে আলাপ করতে এসেছি। ইউনূস সরকার যে মুহূর্তে পদত্যাগের আলোচনা হচ্ছে, টক অব দ্য কান্ট্রি, টক অব দ্য ওয়ার্ল্ড, সেই মুহূর্তে আসলে আবারও আলাপটি করতে হচ্ছে যে ইউনূস সরকারকে আসলে বৈধ কিনা। এই প্রশ্নটা কিন্তু মোটা দাগে আছে। গত 10 মাস যাবৎ আমাদেরকে নানা রকম নয় ছয় বুঝিয়ে একটা গোজামিলে শাসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিগত আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে পদত্যাগ করেননি, এটিও ইতিমধ্যেও প্রকাশিত। মহামান্য রাষ্ট্রপতির বয়ান থেকেই আমরা কয়েক মাস আগে জানতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। পদত্যাগ না করলে তাহলে তিনি বৈধ প্রধানমন্ত্রী। ঠিক তেমনিভাবে নতুন করে উদয় হবার কারণ হচ্ছে, দুদিন আগে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি তালিকা প্রকাশ করেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে 626 জন বেসামরিক মানুষ, পুলিশ, রাজনীতিবিদ, বিচারপতি এবং বিভিন্ন পেশার 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। এই 626 জনের মধ্যে কয়েকজন সর্বোচ্চ আদালতের, এমনকি সর্বোচ্চ বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিত্বও সেখানে আছেন। যেমন মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং মাননীয় আপিল বিভাগের মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম। এই যে 626 জনের যে তালিকাটা বেরিয়েছে, সেই 626 জনের তালিকার 17 নম্বরে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরিবার সহ সেখানে ছিলেন, এবং 18 নম্বর তালিকায় মাননীয় বিচারপতি আপিল বিভাগ এনায়েতুর রহিম পরিবার সহ ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথের ভিত্তি কি? এই শপথ, এটি তো সংবিধানে নেই। শপথের ভিত্তি হিসেবে একমাত্র একটি বিষয়কে সামনে আনা হয়েছে, যে আমাদের মহান সংবিধানে সুপ্রিম কোর্টের একটি উপদেশমূলক এখতিয়ার আছে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, আমি সেটি একটু যদি আপনাদের পড়ে শোনাই এবং একই সাথে স্ক্রিনে দেখাই, যে সেখানে বলা হয়েছে, যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। এটি হচ্ছে সংবিধানের 106 অনুচ্ছেদ। ডক্টর ইউনূসের শপথ প্রসঙ্গে বলা হয় যে, যেহেতু এটির কোনো আইনি ভিত্তি নেই, সংবিধানে এমন একটি বিধি ঘটে সরকারের কথা নেই, সেই হেতু এই যে 106 অনুচ্ছেদের ব্যবহার করে আপিল বিভাগের ফুল বেঞ্চের মতামত নেওয়া হয়েছে। এই মতামতের আলোকেই এই সরকারটি শপথ নিয়েছে। কিন্তু সামরিক বাহিনী আইএসপিআর দুদিন আগে যে তালিকা প্রকাশ করলো, সেখানে দেখা গেল যে চিফ জাস্টিস স্বয়ং সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আপিল বিভাগের অন্যতম বিচারপতি, যিনি চেম্বার জজও ছিলেন, এনায়েতুর রহিম, তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তাহলে এই যে সুপ্রিম কোর্টের উপদেশটি কিভাবে নেওয়া হলো, কিসের প্রেক্ষিতে নেওয়া হলো? তারা তো ক্যান্টনমেন্টে আশ্রিত, তাদের কাছে গিয়ে কি স্বাক্ষর নেওয়া হয়েছিল? এটি একটা বড় প্রশ্ন। এটি আজকে শুধু আমি বা আমরা কেউ প্রশ্ন তুলছি না, এটি নিয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছিল। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে
একটি রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে এরকম কোনো মতামত নেওয়া হয়নি এবং না নেওয়ার প্রেক্ষিতে এই সরকারের শপথটি বৈধ নয়। কিন্তু সুপ্রিম কোর্ট এই রিটটিকে খারিজ করে দিয়েছিল। আসলে এটি কি তাহলে সঠিক ছিল? এই রিটটা যে গ্রাউন্ডে করা হয়েছিল সেটি কি সঠিক ছিল? আজকে কিন্তু নতুন করে এই প্রশ্নটি সামনে আসছে যে আসলেই কি আপিল বিভাগের বা সুপ্রিম কোর্টের যে উপদেশমূলক এখতিয়ার, সেই এখতিয়ারের আলোকে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হয়েছিল কিনা, কিংবা সেই মতামতটাকে জাল করা হয়েছে কিনা। মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের স্বাক্ষর জাল করে একটি ভুয়া মতামত পেশ করা হয়েছিল কিনা মহামান্য রাষ্ট্রপতির নিকট, এই প্রশ্নটি এখন মোটা দাগে দেখা দিয়েছে। আসলে শুরু থেকেই এই সরকারটি নিয়ে সন্দেহ, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, এই সরকারটিও বৈধ নয়। এটি আরও জোরালো হচ্ছে যে মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করে চলে যাবার ঘটনা ঘটাতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এই আলোচনাগুলো আসছে। এখন যদি এটি হয় জাল, সুপ্রিম কোর্টের মতামত নেওয়াটা যদি হয় জাল, তাহলে কি হবে? সংবিধানের সাথে সংবিধান লঙ্ঘন করা, সংবিধান লঙ্ঘন করলে শাস্তি কি? রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। আমরা সর্বোচ্চ শাস্তি বলতে কি বুঝি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। অর্থাৎ সংবিধান লঙ্ঘন করার দায়ে এই কর্মের সাথে যারা জড়িত তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি হতে পারে। সেই জায়গায় আগামী দিনে কি হবে এটি বিবেচ্য বিষয়, যে আসলেই কি ডক্টর ইউনূসের সরকারটি বৈধ কিনা, এই প্রশ্নটি কিন্তু জোরালোভাবে দেখা যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।